একজন কর্মীও যদি বেকার থাকে সেই দায়িত্ব সরকারকে নিতে হবে, দূতাবাসকে নিতে হবে। কোনো রকম কোনো কৈফিয়ত বা আলোচনা বা ভিন্ন কথা এখানে সুযোগ নেই। সেই কোম্পানির অস্তিত্বই নেই, তাহলে এই অ্যাটাস্টেশন বা এই সপ্তাহ আমি করছি আমার শ্রম কল্যাণ উইংয়ের যে দায়িত্ব, তাহলে সেটি কতটুকু পালন হচ্ছে। আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র মালয়েশিয়া আপডেটে। মালয়েশিয়া শ্রমবাজার নতুন কলিং ভিসা চালুর বিষয়ে দুদেশের মধ্যে বৈঠক চলছে এবং এটি চলবে হয়তো আরও কিছুদিন প্রকাশ্যে অথবা চিঠি চালাচালির মাধ্যমে। আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। এর আগে যেই কর্মীরা মালয়েশিয়াতে গিয়েছেন তারা আসলে কেমন আছেন, এই আলোচনাটি একেবারেই কম হয়। আবার যেই 18,000 কর্মী যেতে পারেননি তাদের মধ্যে কতজন টাকা ফেরত পেয়েছে, আর বাকি যেই কর্মীদেরকে নেয়ার কথা প্রায় 8,000-এর মতো, তাদের আসলে কি অবস্থা, সেই বিষয়গুলো আসলে আমরা কতটুকু খোঁজ রাখছি। কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ হচ্ছে সবচেয়ে জরুরি। একজনকে আপনি 1 লাখ টাকা দিয়ে বিদেশে পাঠালেন, সে কাজ পেল না, তাহলে তার লাভ কি হইলো? গিয়ে দেখে কোম্পানির অস্তিত্বই নেই। এদের ক্ষতিপূরণ দিতে হবে। যেই দুইটি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে এই কর্মী পাঠানোর সাথে যুক্ত, একটি হচ্ছে রিক্রুটিং এজেন্সির যে সিন্ডিকেট, তার নামে বিএমইটি ক্লিয়ারেন্স হচ্ছে, আরেকটি হচ্ছে যিনি চাহিদাপত্র কিনে এনে কর্মীর কাছ থেকে টাকা নিয়ে এই কর্মীকে ওই সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছেন। সে জবলেসের কারণ কি? আমার এখানকার রিক্রুটিং এজেন্সির একজন মালিক তার কোনো পরিচিত লোক দিয়ে মালয়েশিয়াতে বা সৌদি আরবে সে একটি কোম্পানি খোলাচ্ছে ওই দেশের কোনো নাগরিককে দিয়ে বলে, এরপরে সেই কোম্পানির নামে মাত্র কোম্পানি, যার কাজ দেওয়ার সক্ষমতা নেই। তাহলে কর্মী যে জবলেস হচ্ছে, সেখানে কিন্তু আমার রিক্রুটিং এজেন্সি এবং ওই দেশে আমাদের যারা বাংলাদেশিরা আছে তাদের কিন্তু পরোক্ষভাবে দায়িত্ব নিতে হবে। এবং বিগত সময়ে বিভিন্ন সভা, সেমিনারে, প্রেস কনফারেন্সে, আলোচনায় যখন এই বিষয়গুলো নিয়ে তুলে ধরেছি, সেগুলো একটু আজকে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এই পর্বে। এছাড়াও নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ডক্টর আসিফ নজরুল, ওনার কাছে এই নিরাপদ কর্মপরিবেশ বা বিদেশে গিয়ে কর্মীরা যে কাজ পায় না, সেই বিষয়টি খুব জোরালোভাবে তুলে ধরেছিলাম। কথা হচ্ছে যে আমরা তো পরিবেশন ব্যয় বা খরচ নিয়ে বলি, কিন্তু এই প্রতিটা প্রক্রিয়া, সেই অ্যাপ্রুভাল থেকে শুরু করে ওই দেশের, এরপরে আমাদের দূতাবাসের অ্যাডাস্টেশন, এরপরে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি, এরপরে রিক্রুটিং এজেন্সি, এরপরে প্রতিটি ধাপে অনিয়ম অসচ্ছলতা আছে, যে কারণে কিন্তু কর্মীরা গিয়ে ওইখানে কাজ পায় না, বেকার থাকে। যদি এই বিষয়টা আমরা সামনে কমাই, এখন মন্ত্রণালয়ের হাতে কিন্তু স্যার এই ক্ষমতাটি ছিল এবং মন্ত্রণালয়ের কাছে সবাই এজন্য একটু দায়বদ্ধ থাকতো যে মন্ত্রণালয় নিয়ম অনুমতি লাগে এবং অ্যাটাস্টেশনের স্বচ্ছতাটাও তখন আপনারাও যাচাই বাছাই করার সুযোগ পেতেন। এক্ষেত্রে এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন কিনা, এটি আমি বলছিলাম যে আমরা বিএমইডির মাধ্যমে করতে পারি। বিএমইডির অংশ মন্ত্রণালয় এমবিসি তো অ্যাটাস্ট করেছি। আপনি যে প্রশ্ন তুলেছেন ওই আশঙ্কা নাই কেন? কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে। আপনি যে প্রশ্ন তুলেছেন ওই আশঙ্কা নাই কেন? কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে। এবার হচ্ছে আগের যেই সরকারের মন্ত্রী সচিব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ইমরান আহমদ এবং ডক্টর আহমেদ মনির সালেহীন, বাংলাদেশে আপনি চিন্তা করেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের মন্ত্রী সচিব আমাকে দাওয়াত দিয়েছেন একটি মতবিনিময় সভায়। মালয়েশিয়াতে যাওয়ার পরে আমাদের কর্মীরা কিন্তু এখন তারা জবলেস যেটিকে আমরা বলি, তারা কিন্তু সেখানে কাজ হারা হয়ে যাচ্ছেন। আমাদের শ্রম কল্যাণ উইং এর কর্মকর্তারা যারা আছেন দায়িত্বশীল, ওরা সবসময় বলেন যে অ্যাটাস্টেশনটা রাখা উচিত। আপনি অ্যাটাস্টেশন দিচ্ছেন একটি কোম্পানি বা একটি ডিমান্ড লেটার বা চাহিদা পত্রে, সেই চাহিদা পত্রের অনুকূলে 50 জন কর্মী মালয়েশিয়াতে যাওয়ার পরে যদি দেখা যায় 20 জন কাজ পেয়েছে, 30 জন কাজই পায়নি, অথবা সেই কোম্পানির অস্তিত্বই নেই, তাহলে এই অ্যাটাস্টেশন বা এই সপ্তাহ আমি করছি আমার শ্রম কল্যাণ উইং এর যে দায়িত্ব, তাহলে সেটি কতটুকু পালন হচ্ছে। তাহলে অ্যাটাস্টেশন করার পরে যদি সেই কর্মীরা গিয়ে সেখানে কোম্পানি খুঁজে না পান বা কাজ খুঁজে না পান, পরে তারা কিন্তু বাধ্য হয়ে আনডকুমেন্টেড বা অনিয়মিত কর্মী হয়ে যাচ্ছে। চাহিদাপত্র ওই দেশের সরকার যখন অনুমোদন দেয়, এরপরে আমাদের দূতাবাস থেকে সেটি সত্যায়ন করা হয়। এরপরে যদি কর্মী গিয়ে দেখে সেখানে কাজ নেই, বেতন নেই, এই পুরো প্রতিবেদন মনোযোগ দিয়ে দেখলে আপনাদের সবার সব কথা এখানে আছে। আসিফ নজরুল স্যারের সামনেও কিন্তু এই ব্যাপারটি খুব জোরালোভাবে আমি তুলে ধরেছিলাম। কিন্তু অ্যাটাস্টেশন যেটা হয় মালয়েশিয়ায় গতবার যে অ্যাটাস্টেশন হয়েছে, এই অ্যাটাস্টেশন কোনো একটি কোম্পানি পরিদর্শন করেনি আমাদের শ্রম কল্যাণ উইং। এটি নিয়ে যখন আমরা প্রশ্ন করেছিলাম মন্ত্রণালয়, তখন হাই কমিশন থেকে বলা হয়েছে মালয়েশিয়া গভর্নমেন্ট আমাদেরকে বলেছে যে অ্যাটাস্টেশন ভিজিট করতে পারবা না, ভিজিট করতে পারবা না, তুমি অ্যাটাস্টেশন করে দিলে এবং যেই কর্মীরা দেখে যে কোম্পানি নাই। সৌদি আরবে হাজার হাজার কোম্পানি, এরকম ভুয়া নাম সর্বস্ব কোম্পানি, কর্মী গিয়ে দেখে কোম্পানি নাই, অ্যাটাস্টেশন কেন করলো?
আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে শ্রম কল্যাণ যে উইং আছে আমাদের বিদেশি দূতাবাসগুলোতে, এখানে এটাকে সবচেয়ে বেশি তৎপর হতে হবে। যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব। আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না, বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে ভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য। এবং এই বিষয়গুলো যখন তুলে ধরেছিলাম আমি, এরপরে কিন্তু হাই কমিশন থেকে বলা হয়েছিল মালয়েশিয়া সরকার আমাদের কোম্পানি ভিজিট করতে নিষেধ করেছে। কোম্পানি ভিজিট করতে নিষেধ করেছে, আপনি সেখানে অ্যাটাস্টেশন কেন করছেন? তাতে অ্যাটাস্টেশনও করা আপনার ঠিক না, এই দায়িত্ব দূতাবাসকে নিতে হবে। এবার বাজার খুললে অবশ্যই একজন কর্মীও যদি বেকার থাকে সেই দায়িত্ব সরকারকে নিতে হবে, দূতাবাসকে নিতে হবে। কোনো রকম কোনো কৈফিয়ত বা আলোচনা বা ভিন্ন কথা এখানে সুযোগ নেই। এবং আগে যেই কর্মীরা মালয়েশিয়াতে গিয়েছেন, যারা কাজ পাননি, যারা বেকার রয়েছেন, যারা কোম্পানির অস্তিত্ব খুঁজে পাননি, সেই রিক্রুটিং এজেন্সি, ওই দেশের নিয়োগদাতা কোম্পানি, দূতাবাসের সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। আবার আমাদের কর্মী বন্ধুদের জন্য এই হুঙ্কার দিয়েও আমার লাভ নাই, কারণ আপনারা কেউ আবার অভিযোগও করতে চান না, সেটাও আমাদের শুনতে হয় মন্ত্রী সচিবের কাছে। তখন আমরাও আসলে মুখ থাকে না, তখন মুখটা এরকম হয়ে যায়। একটি অভিযোগ, একটি সুনির্দিষ্ট অভিযোগ কেন আমার কাছে আসে না? আমি আপনাদের কাছে এই প্রশ্নটি রাখতে চাই অন দ্য রেকর্ড। না, আমার কথা হচ্ছে যে আপনি কেন আসে না এটার অজুহাতটা দিয়েন না। তো এখানে তথ্য পাঠাবার বা কমপ্লেন পাঠানোর কিন্তু কোনো সিস্টেম নাই। আমরা নিজেরাও কিন্তু অভিযোগ দিয়ে দেখেছি কর্মীদের পক্ষ থেকে বা কর্মীদের প্রতিনিধি হিসেবে আপনাদের পরামর্শ অভিযোগ দিয়েছিলাম মালয়েশিয়ার একটি বিষয় নিয়ে, সেটা কিন্তু সমাধান হয় না। লিখিত আমাদের কাছে কমপ্লেন্ট আসলে দেন অনলি, বিকজ ভার্বাল কমপ্লেন্টের উপরে কিন্তু কিছু করা যায় না। শোনা কথার উপরে সব কিছু নির্ভর করে না। আমি যখন আমার কাছে যদি কোনো কমপ্লেন্ট আসে তাহলে তো আমি অ্যাকশনে যেতে পারবো। এবং এর মাঝে যেই মন্ত্রী সচিব গিয়েছেন, অর্থাৎ 2024-এর যেই নতুন সরকার এসেছিল শেখ হাসিনার নেতৃত্বে, তখন শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। ওনাকেও কিন্তু একই বিষয় খুব জোরালোভাবে আমি বলেছিলাম কর্মীদের স্বার্থ রক্ষার জন্য। কর্মীরা জবলেস হয়ে গেছে এবং নাম সর্বস্ব কোম্পানিতে তারা কর্মী পাঠাচ্ছে। আমরা পদক্ষেপ নিব এবং তদন্ত করতেছি। সাইনবোর্ড নির্ভর কোম্পানিতে লোক পাঠাতে, এটা অ্যাটাস্টেশন করে কে? দূতাবাসও অনিয়ম করলো, আপনার এজেন্সি অনিয়ম করলো, কর্মীরা তো এখানে বলি হলো। মালয়েশিয়ার প্রভাবশালী ব্যবসায়ী বাইরার শীর্ষ নেতৃবৃন্দ যারা, তাদেরকেও কিন্তু এই যে কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ আর কেন কোম্পানি পাবে না, বেকার থাকবে এবং তারা কোথায় অভিযোগ করবে, কিভাবে প্রতিকার পাবে। মালয়েশিয়াতে অনেক কর্মীর সমস্যার কথা আমরা প্রতিনিয়ত জানি। কর্মীরা সেখানে গিয়ে কাজ পায় না সঠিকভাবে, অনেকেই হতে পারে। তাদেরকে আপনারা কী বলেন? মালয়েশিয়াতে যে সমস্ত কর্মীরা যায় ওখানে ভালো নাই, তার পার্সেন্টেজটা যদি অতি নগণ্য, এটা হয়তো 1% হবে, সেটির জন্য দায়ী হলো সে দেশের এমপ্লয়ার এবং সে দেশের অ্যাপ্রুভাল সিস্টেম। যে সমস্ত কোম্পানির কাজ নাই সেই সমস্ত কোম্পানি থেকে ট্রান্সফার করে যে সমস্ত কোম্পানিতে কাজের জন্য তারা লোক খুঁজতেছে সেই সমস্ত কোম্পানিতে আমরা সকলকে ট্রান্সফার করে দিচ্ছি এবং এই প্রক্রিয়াতে প্রায় 70% লোক ট্রান্সফার হয়ে গেছে, আর বাকি 30% প্রসেসে আছে। দুদেশের সরকারি পর্যায়ে আলোচনা করতে হবে একজন কর্মীও যেন গিয়ে বেকার না থাকে। একটি ভুয়া কোম্পানিতেও যেন বাংলাদেশ থেকে কর্মী নেয়ার জন্য কোনো চাহিদাপত্র মালয়েশিয়ার গভর্নমেন্ট বা সরকারের মানব সম্পদ মন্ত্রণালয় অনুমোদন না দেয়। একটা চাহিদাপত্র, হ্যাঁ 2-5 কর্মীর ব্যাপারটা ভিন্ন, কিন্তু 100, 200, 500 কর্মী নেবে একটি কোম্পানি, সেটা পরিদর্শন না করে দূতাবাসের আমাদের হাই কমিশনের শ্রম কল্যাণ উইং সেটি অ্যাটাস্টেশন করে দেবে, সত্যায়িত করে দেবেন। পরে কর্মীরা গিয়ে দেখবে কোম্পানি নাই, কাজ নাই, কোম্পানিরই অস্তিত্ব নাই। তাইলে তো সেই দায়িত্ব নিতে হবে আমাদের হাই কমিশনকেও। এবং বাস্তবতা হচ্ছে এই যে হাউকাউটাও যাই করি, শেষে আমাদের কর্মী বন্ধুরা আপনারা অভিযোগ যদি না করেন কোনো কিছু হবে না। তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় খুব কঠোর হতে হবে। টেকনিক্যাল বিষয় অনেকেই আমরা হয়তো এটা বুঝি না, অনেকে ভুলভাল বুঝাই, এই জন্য হয়তো এই বিষয়গুলো ফাঁক করে আলোচনা সামনে আসেও না, কিন্তু এটি আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এই কর্মীরা গিয়ে যদি কাজ না পায় তাহলে আসলে কোনো লাভ হবে না। রেমিটেন্স তো দূরের কথা, দেশ থেকে টাকা নিয়ে আবার তাদের খেতে হবে। আপাতত এটুকুই প্রবাস তথ্যকেন্দ্র মালয়েশিয়া আপডেটে। পরবর্তীতে মালয়েশিয়ার সংবাদে একটি এক্সক্লুসিভ পর্ব শিগগিরই আসবে। আশা করছি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কর্মী বন্ধুরা আপনারা দয়া করে কমেন্টে বিস্তারিত লিখবেন কারা কাজ পেয়েছেন, কারা পাননি বা কী অবস্থা। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্যকেন্দ্র মালয়েশিয়া আপডেট থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।